ডাকসু নির্বাচন চেষ্টা করা হয়েছে বানচাল করার, যেমন আমরা দেখেছি যে একটা রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল, পরে সেটা আবার ঠিক করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে ডাকসু নির্বাচনকে কেন হচ্ছে চায় না নির্দিষ্ট গোষ্ঠী, কারণ হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ক্যাম্পাস এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের জিম্মি করে রাখা যায়। এই কারণে আসলে ডাকসু নির্বাচন নির্দিষ্ট গোষ্ঠী চায় না যে নির্বাচন হোক। আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনে প্রশাসন নিয়ে যদি কিছু কথা বলি, আমি লেভেল প্লেয়িং ফিল্ডের কথায় যদি আসি তাহলে বলবো যে যেদিন মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় তখন দেখি যে একটা নির্দিষ্ট দলের হচ্ছে জনগণ তারা হচ্ছে তাদের অনুসারীদেরকে নিয়ে হাততালি দিয়ে স্লোগান দিতে দিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। এটা আসলে স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন করে, কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে আমি দেখি নাই, সেটা চরম দুঃখজনক। আবার দেখেছি যে একটা নির্দিষ্ট দলের ভিপি প্রার্থী তিনি হচ্ছে আমাদের রোকেয়া হলের, আমি রোকেয়া হলের, তো উনি হচ্ছে রোকেয়া হলে অবৈধভাবে অবস্থান করেন, সেটাও স্পষ্টত প্রমাণ সাপেক্ষে অনলাইনে ছড়িয়ে পড়ে, আচরণবিধি লঙ্ঘন করে স্পষ্টতই। তারপরেও তার বিরুদ্ধে কমপ্লেন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে আমি যদি বলি, আমি দেখেছি যে আমরা যখন এজিএস ভিপিদের মিটিংয়ে সিনেট ভবনে গিয়েছিলাম তখন আসলে একটা নির্দিষ্ট দল দেখি যে ক্যাম্পাসে ব্যানার করে রেখেছেন, যেটা আসলে স্পষ্টত নিষেধ করা ছিল। তো সেটা নিয়েও প্রশাসনের কোনো ব্যবস্থা নিতে পরবর্তীতে আমি দেখি নাই। এটা নিয়ে একটু শঙ্কা প্রকাশ করছি যে তাহলে প্রশাসন কি চাচ্ছে যে দলীয় বেইজে যারা নির্বাচন করতেছেন বা নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট দিয়ে আমরা যারা স্বতন্ত্র আছি সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আসলে ডাকসুকে তুলে ধরতে চাচ্ছি, তারা কি তাহলে প্রশাসন কি তাহলে তাদের বিরুদ্ধে গিয়ে একটা দলকে সাপোর্ট দিতে চাচ্ছে কিনা, এটা নিয়ে আসলে একটা শঙ্কা থেকেই যায়। তো আমি আসলে প্রশাসনের প্রতি আহ্বান করব যে আমরা দেখেছি যে 19 সালে যে ডাকসু নির্বাচন সেটা ছিল একটা পক্ষপাতিত্ব, সে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই নির্বাচনের মতো যেন এই 24 পরবর্তী নির্বাচন আমরা না দেখি। প্রশাসন যেন ছোট ছোট যে ব্যাপারগুলো যেগুলো কমপ্লেন বা হচ্ছে ভুল যত ছোটই হোক সেটা যেন খুব গুরুত্ব সহকারে দেখে। এবং হচ্ছে আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান করব শিক্ষার্থীরা যেন প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভোট কেন্দ্রে উপস্থিত থাকে এবং তাদের ভোট অনেক গুরুত্বপূর্ণ, কারণ নিরপেক্ষ ভোট বলতে দলীয় ব্যানারের বাইরে যারা সাধারণ শিক্ষার্থী তাদের ভোট আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে যদি ভোট দিতে না পারে তাহলে আসলে যোগ্য প্রার্থী ডাকসুতে আসবে না, আর যোগ্য প্রার্থী যদি না আসে তাহলে এটা আসলে খুবই দুঃখজনক হবে আমার পরবর্তী স্বপ্নের ক্যাম্পাস প্রতিষ্ঠায়। সেক্ষেত্রে আমি কিছু অপ্রতুলতার কথা বলি প্রশাসনিকভাবে, যে আমাদের ভোট কেন্দ্র কিন্তু খুবই সীমিত এবং সময় খুবই সীমিত। এখন 40,000 প্রায় স্টুডেন্ট আমাদের, এখন 40,000 স্টুডেন্ট যদি ভোট দিতে আসে সে তুলনায় কিন্তু তারা সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে না। তারা যদি দেখে যে দীর্ঘ লম্বা লাইন ধরে ভোট দিতে হচ্ছে, সাফারিংস হচ্ছে, তখন আসলে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবেন, তারা আগ্রহ নিয়ে ভোট দিতে আসবেন না, অথবা আসলেও চলে যাবেন, অনীহা প্রকাশ করবে। তো আমি চাই যে এই জায়গা থেকে প্রশাসনের এখন পর্যন্ত কাজ করার সুযোগ আছে, সময় আছে, প্রশাসন এই বিষয়টা আমলে নিক এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সাহায্য করুক। এবং আমি চাই যে আমরা যারা সাধারণ প্রার্থী আছি দলীয় ব্যানারের বাইরে তাদের কথা বিবেচনা করে একটা লেভেল প্লেইং ফিল্ড আমি এখন পর্যন্ত আশা করি। আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে সর্বোপরি ক্যাম্পাসের যে অবস্থা এখন পর্যন্ত আসলে যদি দেখি যে কোনো মব ক্রিয়েট হয় বা কোনো কিছু নিয়ে আমরা দেখছি যে প্রায় কিছু একটা ইস্যু ক্রিয়েট হলে 24 পরবর্তীতে সহজে মব ক্রিয়েট হয়ে সেটাকে আসলে বিভিন্নভাবে একটা বড় আকার করে তোলার চেষ্টা করা হচ্ছে। তো আমি চাইবো যে এই ডাকসু কেন্দ্রিক যদি কোনো কিছু এই ধরনের কোনো ইস্যু তৈরি হয় তাহলে সর্বসাধারণ শিক্ষার্থীদের যেন পাশে সবাই এগিয়ে আসে এবং সেটা বিচার বিবেচনা করে সেই মব সৃষ্টি বা সে ধরনের কালচার বা সে ধরনের ইস্যু তৈরিতে যেন বাধা দেয়, এবং প্রশাসন এই দিক থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সচেতন থাকবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আজকের সভার আয়োজক শিক্ষক নেটওয়ার্ক, বিশেষ করে প্রফেসর সামিনা লুৎফা এবং তার সহকর্মীগণ, আমার অগ্রজ মান্না ভাই, প্রার্থী আবিদ আছে,
একজন জান্নাতি আছে, মেঘমল্লার ছিল, চলে গেছে অসুস্থ। উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সাংবাদিক বন্ধুরা, প্রথমে আমি একটু পরিষ্কার করি যে সামিনা আমাকে বললেন ডাক্তার মোশতাক হোসেন, জিজ্ঞেস করে যে ডাক্তার কীভাবে ডাকছো জিএস হয়। একটু ডিসক্লেইমারের মতো আর কি। হ্যাঁ, আমি মেডিকেল কলেজে পড়েছি, ঢাকা মেডিকেল কলেজে MBBS পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আসা 1969 সাল থেকে। স্কুলে পড়ি, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কাছেই। 69-এর গণঅভ্যুত্থানে হাতে খড়ি আমার। 70 সালে এই বটতলায় কিন্তু আমি বক্তৃতা করেছি স্কুলের ছাত্র হিসেবে। পাকিস্তান দেশকৃষ্টি নামে একটা বই চাপিয়ে দিয়েছিল আমাদেরকে পাকিস্তানিরা, ভালো পাকিস্তানি বানাবার জন্য। আমরা বিদ্রোহ করেছিলাম। আমি এবং লুৎফা হাসিন রোজি দুজন কনভেনার ছিলাম এখানে। তখন রব ভাই, মাখন ভাই, নুর সিদ্দিকী, শাহজাহান সিরাজ তারা নেতা ছিলেন। তো এরপরে ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজে আমি জিএস হলাম। তখন ছাত্রলীগ ভাগ হয়েছে, জাসদ হয়নি। আমরা এখন BCL, যেটা ছাত্রলীগ BCL ফুল প্যানেল। তো এরপরে ঢাকা মেডিকেল কলেজে আমি ভর্তি হলাম। ঢাকা মেডিকেলেও ইলেকশন করেছিলাম, ভিপি পদে, ফেল করেছি অবশ্য 3-4 ভোটে। তো এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমি 69 সাল থেকে আসি। আমাকে আমাদের রাজনৈতিক, শুধু না, যারা আমার বন্ধু তারাও মনে করতো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। কারণ মেডিকেল কলেজে পড়ার সময়টুকু বাদে বাকি সময়টুকু আমি তখন আমাদের ছাত্রলীগ BCL-এর কেন্দ্রীয় কমিটির মেম্বার, তথ্য গবেষণা সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের সময় তো আমি পুরো এরশাদ বিরোধী আন্দোলন করলাম। তো ডাকসুলের সাথে দাঁড়াবার সময় মানুষ জানলো যে আমি পুষ্টিবিজ্ঞানের ছাত্র। তো মেডিকেল কলেজ পাশ করার পরে যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল 14 ফেব্রুয়ারি 83-তে, হাজার হাজার ছাত্র আমাকে এমন মার মেরেছিল আর্মি, মহসিন হল থেকে ধরে নিয়ে গিয়েছিল ঘেরাও করে। অনেকেই, ক্ষমা জাহাঙ্গীর ভাই মারা গেছেন, অনেকেই প্রচণ্ড মারের সম্মুখীন হয়েছিল। আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি চাকরি, তখন তো অটোমেটিক চাকরি হতো ডাক্তারি পাশ করার পরে, এখন তো BCS দিতে হয়। তখন BCS দেওয়া, চাকরিতে যাওয়ার পরে BCS দেওয়া লাগতো। তা আমি এরশাদের পতন ছাড়া আমি চাকরিতে যাব না। তো ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে আন্দোলনও করেছি। গৌরবজনক দিক, কলঙ্কর দিকও আছে। আমাদের ছাত্রলীগ BCL-এর সাথে ছাত্র দলের বিরাট মারামারি হয়। আমাদেরও মারা যায়, ওদেরও মারা যায়। এবং অস্ত্রধারী এরশাদের সামরিক বাহিনী যখন ছাত্র আন্দোলন দমন করতে পারছিল না, আমাদের বিভিন্ন পার্টিতে অস্ত্র ঢুকিয়ে দেয়, ওদেরকে পুলিশ ধরতো না। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে বললেন যে তোমরা কি করবা, তোমাদের তো লাইফ ডেঞ্জার। স্যার, এদেরকে ব্যবস্থা নেব, তোমরা যদি এক হও তাহলে। তা আমরা সব সংগঠন মিলে পরিবেশ পরিষদ করলাম, বহিষ্কার হয়ে গেল ছাত্ররা। বহিষ্কার হওয়া, এটা বদনাম করছে না, আবিদ ক্যান্ডিডেট, তার পার্টির নাম বলছে না। বহিষ্কার হওয়ার পরে আমাদের দল হয়েছে, আর দল থেকে হয়েছে অন্য দলের। তারা বহিষ্কার হওয়ার পরে তারা ভোল পাল্টে ফেললো, বলে যে না, আমাদের দলের কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে এটা আন্দোলন নষ্ট করার জন্য। ওরা কিন্তু বহিষ্কারের বিরুদ্ধে বিবৃতি দিল। আমাদের দলের যারা বহিষ্কৃত হলো তারা এসে আমাকে বলে নাই, নাজমুল হক প্রধান আমাদের সেক্রেটারি ছিল, আমার কাছে আসার সাহস পায়নি। আমি বললাম না, আমরা কথা দিয়েছি বহিষ্কার হলে ওদেরকে আমরা ওন করব না। তো ওরা আমাকে বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না মোশতাক ভাই, সে মেডিকেলের পাশ করা, সে কিভাবে ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে বহিষ্কার করে, গুলি করব আমরা। গুলি করলে করবা। তো তৎকালীন ভিসি আমাকে ডেকে বললেন যে তোমাকে যদি তোমার সহযোগিতা ছাড়া এগুলো বহিষ্কার করতে পারতাম না অস্ত্রধারীরা, অর্থাৎ তোমাকে তো ডিফেন্ড করতে পারবো না যে তোমাকে সত্যিই তারা কিছু করে, তুমি ভর্তি হও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর তখন জানতাম যে ডাকসু ইলেকশনের জন্য ভর্তি হয় যারা বাইরের ছাত্র। স্যার, আমি তো ভর্তি হবো কোথায়? তো আমি বললাম কোথায় ভর্তি হবো? তুমি বলো। তা আমার আগে ছাত্রনেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, তিনিও ডাক্তার, উনি সাইকোলজিতে ভর্তি হয়েছিলেন মাস্টার্সে। তাই বলে আমাকে সাইকোলজিতে ভর্তি করেন, বলে না, তোমাকে আমি এমন জায়গায় ভর্তি করব, তুমি শুনছি তুমি ভালো ছাত্র, তুমি এখান থেকে ডিগ্রি নিয়ে বের হবা। কোথায়? পুষ্টিবিজ্ঞান। যাক, ভাইবা টাইবা দিয়ে অনেক লম্বা গল্প। আমাকে নিতে চায়নি। যখন ভাইবাতে চিনে গেল আমি ছাত্রনেতা, বলে কোনো ছাত্রনেতা ইনস্টিটিউটে ভর্তি হবে না, ইনস্টিটিউটগুলো আলাদা, তুমি অন্য ওই লাইব্রেরি সায়েন্স ওসব জায়গায় ভর্তি হও। যাই হোক, আমি ভর্তি হয়েছি, সেখানে ডিপ্লোমা করেছি, এমফিল করেছি, তারপরে চাকরিতে ঢুকেছি, চাকরি থেকে আমি PhD করেছি। তো আমি ডাক্তার এবং ডক্টর দুটোই।
আমি আইডিসিআরে অনেকে দেখেছেন আমাকে করোনার সময় ঘন ঘন টেলিভিশনে এসেছি। আইডিসিআরে যখন আমি ঢুকি এমফিল করার পরে আমাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমাকে মনোনীত করা হয়, করে এসেছি। তো আমি যেটা সামিনা বলেছেন যে সময় সংক্ষেপ থেকে, আমি ডাক্তারও এবং ডক্টরও, তো বিশ্ববিদ্যালয় থেকে আমি ডিপ্লোমা ইন নিউট্রিশনের অ্যাপ্লাইড কি বলে ডিএনডি, ডিপ্লোমা ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, যেটা এখন এমএসসি কোর্স, এবং এমফিলও করেছি। কাজে আমাকে দূরের কথা ভাববেন না। এনিওয়ে, ডাকসুতে কারা জিতে, এই যে একটু আগে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছেন, প্রায় সাংবাদিকরা আমার নামে জিজ্ঞেস করছেন, যেই ছাত্র সংগঠন আগে তো স্বতন্ত্র এভাবে এত স্বতন্ত্র কেন প্রার্থী হলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও আসে, কিন্তু একাডেমিক কারণে আমি ক্লাস নেই মাঝে মাঝে, এখানে ডিপার্টমেন্টে প্রায় আসি আমি। আমরা যখন জয়লাভ করেছি 1970 সালে প্রথম প্রত্যক্ষ ভোটে জনাব আসাম আব্দুর রব ভিপি হয়েছিলেন, ছাত্রলীগ তৎকালীন। কেন ভিপি হয়েছিলেন? তখন আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিত না, তারা বলতো আমরা 6 দফা পাকিস্তানের ক্ষমতায় যাব। যারা জয় বাংলা বলতো তারা হটকারী। সিরাজুল আলম খান আমাদের নেতাদেরকে নার্সিং করতেন যে স্বাধীনতা সংগ্রাম করতে হবে, অর্থাৎ সেপারেট ফ্রম পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির চাইতে যারা অগ্রগামী চিন্তা, তারাই ভোট পেয়েছে। স্বাধীনতার পরে ছাত্র ইউনিয়ন যেখানে জিতেছে, 72 সালে সেলিম ভাই ভিপি ছিলেন, মাহবুজ্জামান জিএস ছিলেন। তখন ছাত্রলীগ যদি দুভাগ হয়ে গেছে, তখন মাত্র ছাত্ররা, আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে ছাত্রলীগ নামধারীরা যে অপকর্ম করেছে, আমিও ছাত্রলীগের ছিলাম, সেটা ছাত্ররা পছন্দ করে নাই। তারা প্রতিবাদী সংগঠন হিসাবে ছাত্র ইউনিয়নকে ভোট দিয়েছে। ফুল প্যানেল তারা জয়লাভ করেছিল, একজন বাদে অবশ্যই, একজন আমাদের থেকে ছাত্রলীগ রব গ্রুপ মমতাজ আবা জিতেছিলেন মেম্বার। তারপর নির্বাচন 73, তো ইতিমধ্যেই ছাত্র ইউনিয়নের সাথে আওয়ামী ছাত্রলীগ এক হয়ে গিয়ে জয়েন্ট প্যানেল দিল। জাসদ ছাত্রলীগ, যেটা আজকে ছাত্রলীগ বিসিএল, তারা বিদ্রোহী প্যানেল দিল। জয় জয়কার, সেই জয়টাকে নষ্ট করার জন্য ব্যালট ছিনতাই করা হলো। ওই সময় ছাত্ররা কেন ভোট দিল? সেই ছাত্রলীগ বিসিএল বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র তাদেরকে বিদ্রোহী, স্বাধীন স্বকীয়ভাবে তারা রাজনীতি করে, জাসদের লেজুর হিসাবে না। এই 79 এবং 80 সালে মান্না ভাই জিতলেন। কেন জিতলেন? তখন জিয়াউর রহমানের শাসন, বিএনপি, কর্নেল তাহেরের ফাঁসি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ সমস্ত ক্যাম্পাসে, তার প্রতিবাদের স্বরূপ মান্না ভাই যে জায়গায় বক্তৃতা করেছেন, কর্নেল তাহেরের ফাঁসির সেই বিবরণ ছাত্ররা একেবারে হয়ে যেত। সেই বিবরণ শুনে মান্না ভাইয়ের বক্তৃতা শুনতে বহু জায়গায় আসতো। মান্না ভাই এবং তার পরিষদ ফুল প্যানেলে জিতলেন, প্রতিবাদী ওই সময় যারা সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে। এরপরে হলো কি, মান্না ভাই জেতার পরে জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মান্না ভাই আক্তার ভাইয়ের একটা ক্ল্যাশ লেগে গেল। আমরা তখন অবশ্যই জাসদ নেতৃবৃন্দের পক্ষে, মান্না ভাই এবং আক্তার ভাইকে বহিষ্কার করা হলো। তার প্রতিবাদে পরের বার যখন মান্না ভাই আক্তার ভাই দাঁড়ালেন, তাদেরকেও ছাত্ররা ভোট দিল। বাসদের নাম কেউ জানতো না। তার পরের বারও তাদের প্যানেল জিতলো। আমরা যখন 90 সালে জিতলাম, কেন আমি এটা বলেই শেষ করব, দাঁড়িয়ে যাওয়ার সময় শেষ। সামরিক শাসন বিরোধী আন্দোলনে আমরা সব ছাত্র সংগঠন একত্র হয়েছিলাম। জাতীয়তাবাদী ছাত্র দলও পাশাপাশি ছিল আমাদের। আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনে আন্দোলনটাকে স্লো করি নাই। তারা বলতো যে তোমরা তো বেশি যায় ওটা না, কারোর সাথে এর সাথে একটু লেনদেন হচ্ছিল। আমাদের সংগঠন সহ সব সংগঠনের বিরুদ্ধে ছিল। এখন একত্র হতাম। তারপর ওই ঐক্যটা যদি ছেড়ে যাওয়া, যে আবিদ বলেছে না কাউকে ছেড়ে যায় না, 80-র দশকে আমরা বলতাম কেউ কাউকে ছেড়ে যাবেন না, ছেড়ে গেলেই আমাদের নেতাদের খপ্পরে পড়বো, তারা আন্দোলন থামাই দিতে বলবে। সো আমরা ভোট পেয়েছি। কাজেই এখনকার যে ছাত্র সংগঠনগুলো আছে, মান্না ভাই অবশ্য খুবই পক্ষে যে যারা এস্টাবলিশ ছাত্র সংগঠন সেই ধারায় রাজনীতি হোক, কিন্তু আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু না, সারা দেশের ছাত্ররা যেসব ছাত্র সংগঠন অতীতে বড় বড় বা প্রভাবশালী রাজনৈতিক দলের হয়ে অনেক কাজ করেছেন, যেটা দখল থেকে শুরু করে লাঠিয়াল ছাত্ররা একদম গ্রহণ করে। এমনকি নতুন যে দলগুলো হয়েছে ছাত্র আন্দোলন থেকে প্রোডাক্ট, তাদেরকেও ছাত্ররা পছন্দ করছে না। ফলে এত স্বতন্ত্রের ছড়াছড়ি, স্বতন্ত্রর প্যানেল একটা অনেকগুলো প্যানেল হয়েছে। আবার যারা আদর্শবাদী ছাত্র রাজনীতি করে, যারা আমাদের ছাত্র সংগঠন বা আমাদের উত্তরসূরি যারা আদর্শবাদী সংগঠন, তারাও কিন্তু এক প্যানেলে নাই। এই মেঘমাল্লার করে গেল, আরেকটা প্যানেল হয়েছে 71 এবং 24-এর নামে, আমাদের বিসিএল সেখানে আছে। তো আমার ধারণা যে সেই ছাত্ররাই এখানে নির্বাচিত হবে বলে আমি মনে করি।
যারা স্বাধীনভাবে রাজনৈতিক দলের ডিকটেশনের বাইরে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যারা বিশ্ববিদ্যালয়ের যে একটা গৌরবজনক চেতনা ৭১, ৫২ থেকে শুরু করে ৯০, ২৪, এই ২৪-এর আন্দোলন রাজনৈতিক দলগুলো কেন সম্পৃক্ত করা যায়নি তারা ব্যাখ্যা দেবে। আমার মনে হয় একটা ভয় ছিল, আমি অনেক সময় ক্যাম্পাসে আসতাম তো, যে তোমরা কেন ছাত্র সংগঠনকে নিচ্ছ না, সব নির্দলীয় বলছো। বলে স্যার, আমাকে স্যার বলে যে আমরা যদি ওদেরকে নেই, ওরা ওদের প্যারেন্ট পলিটিক্যাল পার্টির সুতার টানে আন্দোলনটাকে নষ্ট করে দেবে। এত অবিশ্বাস, এত মিসট্রাস্ট। কাজে এক্সিস্টিং ছাত্র সংগঠন আছে, রাজনৈতিক দল তাদেরকে প্রমাণ করতে হবে তারা সুতোর টানে ছাত্রদের স্বার্থ, জনগণের স্বার্থ নষ্ট করে না। আর যারা স্বতন্ত্র, আমি তাদেরকে বলবো, আমি জিজ্ঞেস করেছি একজন, তুমি যে স্বতন্ত্রভাবে যদি জিতে যাও, তুমি কি চাইবে না আগামী বছর স্বতন্ত্র জিতুক? হ্যাঁ স্যার। তুমি কি চাইবে না জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে বা চট্টগ্রামে স্বতন্ত্র জিতুক? হ্যাঁ স্যার। তাহলে এই যে জিতুক তুমি চাচ্ছ, তাহলে কোন প্রক্রিয়াতে সবাইকে এক রাখবা? নেটওয়ার্কিং? হ্যাঁ স্যার। এই নেটওয়ার্কিং করে তো ছাত্র রাজনীতি, এই নেটওয়ার্কিং করে তো রাজনীতি। নিশ্চয়ই তোমাদের একটা আদর্শ নিতে হবে। কাজেই এই যারা স্বতন্ত্র তারাও একটা প্রতিবাদী রাজনীতি, এখন যে রাজনীতিগুলো আছে ক্যাম্পাসে তার বাইরে একটা, তারা জনগণের পক্ষে, ছাত্রের পক্ষে রাজনীতি করতে চায়, নিশ্চয়ই তাকে অভিবাদন জানাই। এবং যারা আদর্শবাদী সংগঠন এবং যারা এস্টাবলিশ ছাত্র সংগঠন আবিদের মতো, তারা যদি দেখাতে পারে ছাত্রদের কাছে তারা রাজনৈতিক দলের অন্যায় নিয়ন্ত্রণ তারা উপেক্ষা করতে সক্ষম, নিশ্চয়ই আমি প্রেডিকশন করতে পারছি না কারা জিতবে। শেষ হাসি তারাই হাসতে পারবে যারা ছাত্র সমাজের গৌরবকে তুলে ধরার জন্য কথায় এবং কাজে কাজ করতে পেরেছে এবং পারবে। আমি তাদের সাফল্য কামনা করি, সবারই সাফল্য কামনা করি। ধন্যবাদ।